নমস্কার। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আবার আপনাদের সঙ্গে। আনকাট রাতের গল্প মানে বেশ কিছু এমন গল্প বা এমন ঘটনা যে ঘটনাগুলো ঘটে আর তার পেছনে থাকা রহস্যগুলোকে অনাবৃত করার একটা চেষ্টা নিয়ে বা রটনাগুলোকে প্রকাশ করে দেওয়ার জন্য তার পেছনে বা অন্তরালে থাকা ঘটনাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক একইভাবে আজকের আলোচনায় যে বিষয়টিকে নিয়ে আসব সে বিষয়টি অত্যন্ত আলোচিত এবং পৃথিবীর অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার, যার নাম নোবেল। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই নোবেল শুধুমাত্র সম্মানের ক্ষেত্রে নয়, বিতর্কের ক্ষেত্রেও বারবার ফিরে এসছে আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায়। যেমন ধরুন, প্রায়ই বলা হয়ে থাকে যে নোবেলের মতো পুরস্কারের যারা বিজয়ী তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন বা তাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন করার দুঃসাহস হয়তো আমাদের নেই, কিন্তু বেশ কিছু মানুষ সেখানে মন্তব্য করেন, এই ধরুন না, অমর্ত্য সেন, তিনি নাকি নোবেল পাননি। এরকম অনেকেই বলে থাকেন। বিষয়টা হচ্ছে, আপনারাও শুনেছেন কম বেশি, কিন্তু সত্যি বিষয়টা কি? সত্যি কি অমর্ত্য সেন তিনি নোবেল পাননি? বা বারবার এই কথাটা ওঠে, তার পেছনে কতটা সঠিক তত্ত্ব বা তথ্য আছে? একটুখানি সেটাকেই আপনাদের সামনে একটু তার জট খোলার চেষ্টা করতেই সেই অন্তরালের খবরটাকে নিয়ে আজকের আনকাট রাতের গল্পে, যেটা অনেকেই জানেন না, কিন্তু তারা এই বিতর্কটা শোনেন যে অমর্ত্য সেন তিনি তো নোবেল পাননি, তিনি নাকি জোর করে বলে থাকেন যে নোবেল পেয়েছেন, অনেকে বলেন। এই আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একজনের একটা বাইট দেখছিলাম। সৌভাগ্য এটাই যে এই অসংখ্য বাইট, সেগুলো যদি অন্য প্রাণীদের বাইটের মতো ভয়ঙ্কর হতো তাহলে হয়তো ইঞ্জেকশন লাগাতে হতো। একটাই নিশ্চিন্ত যে এই অসংখ্য বাইট যারা দেন তার ফলে আমাদের কাউকে ইঞ্জেকশন নিতে হয় না বা ভ্যাকসিন নিতে হয় না। যাই হোক, আসুন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্মান বা পুরস্কার, যাকে নোবেল বলে সারা পৃথিবী জানে, সেই নোবেল পুরস্কারের আগে ইতিহাসটা একটু জেনে নেই। শুরুতে আসতে হবে আলফ্রেড নোবেলের কথায়। বেশি তার বিষয়ে ভেতরে ঢুকবো না, সামান্যভাবে একটুখানি আপনাদের হালকাভাবে জানিয়ে দিতে চাইছি কে এই আলফ্রেড নোবেল। তিনি শুধুমাত্র একজন বিজ্ঞানী নন, তিনি একজন অত্যন্ত সাহিত্যের পৃষ্ঠপোষক, সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন, যিনি ইতিহাস তৈরি করেছেন ডায়নামাইট আবিষ্কারের মধ্যে দিয়ে। তার অন্যতম বিখ্যাত আবিষ্কার ডিনামাইট। এবং তিনি তার জীবদ্দশায় সম্ভবত 1895, কারণ 96-তে তিনি মারা যান। 27শে নভেম্বর 1895-তে আলফ্রেড নোবেল একটি দলিল লেখেন বা উইল করেন আর তার নিজের স্টেটমেন্টে স্বাক্ষর করেন, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চিত যে সম্পদ তার 94% তিনি একটি পুরস্কারের অর্থমূল্য হিসাবে তিনি সেই উইল বা দলিলে উল্লেখ করে যান এবং পরের বছর অর্থাৎ 1896-তে মারা যান আলফ্রেড নোবেল। তার সেই দলিলে কি ছিল? দলিলে বলা হয়েছিল যে 5টি বিষয়ের জন্য এই 94% আর্থিক মূল্যের যে পুরস্কার তা তুলে দেওয়া হবে বিশ্বের বুকে যারা মানব সেবায় বা পৃথিবীবাসীর জন্য তাদের উৎকর্ষ এবং সৃজনশীলতাকে প্রকাশ করেছেন।
এবং এই পুরস্কার যে 5টি বিভাগে দেওয়ার কথা তিনি লিখিতভাবে জানিয়েছিলেন, সেগুলির মধ্যে রয়েছে পদার্থবিদ্যা, রসায়ন, শরীরবিদ্যা, সাহিত্য এবং শান্তি। কিন্তু প্রথম যে ডিসেম্বর 1901-এ প্রথম নোবেল পুরস্কার দেয়া হয়, সেটি কিন্তু শুধুমাত্র শান্তির জন্য দেয়া হয়েছিল এবং সেটি পেয়েছিলেন জিন হেনরি ডুনান্ট। শান্তির জন্য তিনি এই নোবেল পুরস্কার পান। অর্থাৎ এই 5টি বিষয়ে, পদার্থবিদ্যা, রসায়ন, শরীরবিদ্যা, সাহিত্য এবং শান্তি, কোথাও কিন্তু অর্থনীতি নেই। ভালো করে খেয়াল করে দেখবেন। অর্থাৎ অর্থনীতির জন্য যারা নোবেল পেয়েছেন বা এখনো পাচ্ছেন, তাদের নাম কিন্তু দলিলে সেই প্রসঙ্গে তিনি কোথাও উল্লেখ করেননি যে অর্থনীতি বিষয়ক গবেষণার জন্য পুরস্কারের কথা, কোথাও লেখা নেই। সমস্যাটা হচ্ছে এখান থেকেই, এবং সেইটাকে কেন্দ্র করে অনেকেই বলেন যে নোবেলকে আর এই অর্থনীতিতে পাওয়া পুরস্কারকে তারা এক করতে চান না। এবার আপনাদের জানাই যে 1901 সাল থেকে শুরু হওয়া এই নোবেল পুরস্কার 603 বার 962 জন ব্যক্তি এবং 28টি সংস্থা তারা এই পুরস্কার পেয়েছে, এবং বর্তমানে এর অর্থমূল্য 3.4 মিলিয়ন ইউরো বা 4.4 মিলিয়ন মার্কিন ডলার, বা যদি মোটামুটি একটা ধারণা করতে চান তাহলে ভারতীয় টাকায় তার অর্থমূল্য কম বেশি 8 কোটি টাকা। এবং প্রত্যেক বছর এটা সিদ্ধান্ত নেওয়া হয় তাদের ফান্ডের ওপর, এবং অবশ্যই আমি 8 কোটি টাকা বললাম, এটা কম বেশি হতে পারে যখন যেরকম টাকা পয়সার বিশ্ববাজারের সঙ্গে দাম ওঠানামা করে তার উপর নির্ভর করে। মোটামুটি 8 কোটি টাকা অর্থমূল্য। এবং যিনি নোবেল পান তিনি একটি ডিপ্লোমা পান, একটি পদক বা মেডেল পান, এবং সঙ্গে একটি স্মারকপত্র বা নথি পান। এবং প্রথম যে নারী নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য তো বললাম জিন হেনরি ডুনান্ট, আর প্রথম নারী তিনি হচ্ছেন মেরি কুরি। মেরি কুরি প্রথম পেয়েছিলেন, শুধু তাই নয়, তিনি একের অধিক অর্থাৎ 2 বার নোবেল পেয়েছেন। নারীদের মধ্যে তিনি প্রথম, এবং তিনি 2 বার নোবেল পেয়েছেন, সেটাতেও নারীদের মধ্যে তিনি প্রথম। মোট 19 জন শান্তিতে নোবেল, 17 জন সাহিত্যে নোবেল এবং 13 জন শরীরবিদ্যা এই বিষয়ে নোবেল পেয়েছেন, মহিলা বা নারী। মোট 64 জন 65 বার নোবেল পেয়েছেন। মোট 64 জন 65 বার নোবেল পেয়েছেন। এবং এই নোবেলের মোটামুটি একটা আমাদের সামনে চিত্র, যেখানে মোট 962 জন ব্যক্তি, 603 বার, 28টি সংস্থা তারা নোবেল পেয়েছেন। কিন্তু প্রসঙ্গটা এবার আসতে গেলে আপনাদেরকে, যে কেন অমর্ত্য সেনের কথা বারবার বিভিন্ন ব্যক্তিরা তোলেন, এবং বিখ্যাত ব্যক্তি যারা এই সমালোচনা করেছেন তারা একেবারে কেউ অশিক্ষিত মানুষ নন, কেন বলছেন সে ব্যাপারে যেতে গেলে আপনাদেরকে জানতে হবে নোবেল পুরস্কারের জন্য যে বিভিন্ন বিভাগ, সেই পুরস্কারের অর্থমূল্য কারা দেন বা কারা জড়িত আছেন। পদার্থবিদ্যা, রসায়ন এবং অর্থনীতি, এইবার কিন্তু অর্থনীতির বিষয়টা ঢুকে গেল। তার কারণ একটা অত্যন্ত বিখ্যাত ব্যাংক, সোয়েরিয়েজ রিক্স ব্যাংক, তাদের 300 বছর বা সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেন তাদের 300 বছর পূর্তি উপলক্ষে তারা স্থির করেন
যে মানব সেবায় অর্থনীতিতে যারা পথ দেখাচ্ছেন সেরকম একজন বিগত বছর মানে ফেলে আসা বছরের একজন বিশেষ অর্থনীতির বিশেষজ্ঞকে তারা পুরস্কৃত করবেন। এটা 300 বছর তাদের সেই সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেনের পূর্তি উপলক্ষে তারা মনস্থির করেন এবং তারা নোবেল কমিটির সঙ্গে বিষয়টি আলোচনা করেন 1968 সালে এবং নোবেল কমিটি তাদের সম্মতি দেন এবং সেই 5টি বিষয়ের পাশাপাশি সে বছর থেকে মেমোরি অফ আলফ্রেড নোবেল শুধু নোবেল পুরস্কার নয়, মেমোরি অফ আলফ্রেড নোবেল এই পুরস্কার চালু হয় 1969 অর্থাৎ 1969 থেকে। নোবেল শুরু হয়েছিল, পুরস্কার দেয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে, যা আলফ্রেড নোবেলের লিখিত উইল অনুযায়ী। সেখানে কিন্তু অর্থনীতি ছিল না। অর্থনীতি যোগ হচ্ছে 1969 নোবেল কমিটির সঙ্গে আলোচনা করার পর তারা অন্তর্ভুক্ত করছেন নোবেল কমিটির মধ্যে অর্থনীতিকে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অর্থনীতির জন্য যারা নোবেলের পুরস্কার দিয়ে থাকেন তারা হলেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স। বাকি 3টি বিষয়ের জন্য পুরস্কার দিয়ে থাকেন তারা হলেন ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, তার নোবেল অ্যাসেম্বলি। তারা দিয়ে থাকেন শরীরবিদ্যার জন্য নোবেল, সাহিত্যের জন্য সুইডিশ একাডেমি তারা দিয়ে থাকেন এবং শান্তি নোবেল পুরস্কার দিয়ে থাকেন নরওয়েজিয়ান নোবেল কমিটি। 6টি নোবেলের মধ্যে 3টি একটি সংস্থা, বাকি 3টি সংস্থা নোবেল পুরস্কার দিয়ে থাকেন, যারা মিলিত বা যৌথভাবে নোবেল কমিটি দ্বারা এই পুরস্কার বিভিন্ন বিখ্যাত বরণীয় মানুষদেরকে তুলে দেওয়া হয়। এবং এখানে আপনাদের মনে রাখতে হবে যে অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা অর্থনীতির যে নোবেল পুরস্কার পেয়েছেন সেই নোবেলের নাম কিন্তু আয়োজক কমিটির নাম কিন্তু প্রত্যেক বছর বদলেছে। প্রত্যেক বছর না বদলালেও বেশ কয়েকবার বদলেছে। যেমন এই পুরস্কারটি একসময় নাম ছিল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ আলফ্রেড নোবেল। আবার কোনো বছর তার নাম ছিল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেন। এই সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেন যারা 1968-তে সিদ্ধান্ত নেয় এবং 300 বছর পূর্তি উপলক্ষে তারা নোবেল কমিটিতে প্রস্তাব পাঠায়, আর বেছে নেবার দায়িত্ব দেয়া হয়েছিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সকে এই অর্থনীতির বিষয়টা। সেই জন্য একেবারে উড়িয়ে দেওয়ার প্রশ্ন নেই যে অর্থনীতি নোবেলের সঙ্গে অন্তর্ভুক্ত নয়, কিন্তু দুটো পুরস্কারের দুরকম পদক এবং তাদের আয়োজক বা তাদের যারা ফান্ডিং করেন তারা কিন্তু আলাদা আলাদা সংস্থা। যেহেতু আলফ্রেড নোবেলের দলিলে অর্থনীতি ছিল না সেহেতু অনেকে এটাকে মান্যতা দিতে চান না, তাদেরকে নোবেল প্রাপক বলে মনে করেন না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি অফিসিয়ালি নোবেল কমিটির ইউটিউব, টুইটার এবং অবশ্যই ওয়েবসাইট যেটা আছে সেখানে নোবেল প্রাপকদের যে স্থান সেই তালিকার মধ্যে কিন্তু অর্থনীতির সঙ্গে যুক্ত যারা নোবেল প্রাপক তাদের নামও ঘোষণা করা হয়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা নোবেল লরিয়েট, এই লরিয়েট কেন বলা হয়? গ্রিস দেশের একটি বিখ্যাত গাছের পাতা লোরেল গাছ, সেই পাতার তৈরি মুকুট পরানো মানে বিশেষ সম্মান প্রদান করা। তাই যেই মুকুট পরানো হয় সেই বিষয়টাকে বলা হয় লরিয়েট। অর্থাৎ নোবেল লরিয়েট যারা তাদের মধ্যে কি অর্থনীতির পুরস্কার প্রাপকরা থাকেন 100 বার থাকেন।
অনেকে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, মানুষকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করেন। নোবেল কমিটি তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল পেজ এবং নানান ধরনের তারা যে সোশ্যাল মিডিয়াতে এই তালিকা প্রকাশ করে, সেখানে কিন্তু একই সঙ্গে এই অর্থনীতির প্রাপকদের নামও ঘোষণা করা হয়। একটা হচ্ছে নোবেল আর একটা হচ্ছে মেমোরি অফ আলফ্রেড নোবেল, এইটুকু পার্থক্য। কিন্তু যোগ্যতার নিরীক্ষে তাদের মান, তাদের সম্মানের ক্ষেত্রে, অর্থমূল্যর ক্ষেত্রে কোনো কিছুতে পার্থক্য নেই। আর শুধু পার্থক্য আছে পদক। অর্থাৎ নোবেল যারা পুরস্কার পান তারা আলফ্রেড নোবেলের ছবি সহ একটি পদক পান, আর যারা অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তারা সেখানে আলফ্রেড নোবেলের ছবিটি তো থাকেই, তার তলায় সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স তাদের একটা প্রতীক চিহ্ন থাকে। এইটুকুই পার্থক্য। এটা নিয়েই এত তর্ক, এটা নিয়েই এত বিতর্ক। অনেকে বলেন অমর্ত্য সেন তো নোবেল পাননি। আসলে কথাটা বোধহয় সম্পূর্ণটা ঠিক নয়। আবার যারা দাবি করেন তারাও বোধহয় খুব একটা ভুল বলেন না, কারণ একটা নোবেল আর অর্থনীতিতে যেটা দেয়া হয় সেই পুরস্কার সমমূল্য, সমান সম্মান, একই মঞ্চ থেকে দেয়া হলেও সেটাকে বলা হয় মেমোরি অফ আলফ্রেড নোবেল। এইটুকু পার্থক্য। আর পার্থক্য অবশ্যই ওই সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স তাদের প্রতীক ব্যবহার করায় অর্থনীতির নোবেল পদক তার আলফ্রেড নোবেলের ছবির সঙ্গে, আর যারা নোবেল পান তারা শুধু আলফ্রেড নোবেলের ছবি যুক্ত পদক পান। আলফ্রেড নোবেলের পরিবারের একজন সদস্য, বর্তমান যিনি উত্তরসূরি পিটার নোবেল, তিনি অবশ্য এটাকে ভালোভাবে নেননি। তিনি বলেছেন যে এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাদের পরিবারের নামকে ব্যবহার করে অপব্যবহার করা হচ্ছে। এবং তিনি বলেছেন অর্থনীতির কথা যেহেতু আলফ্রেড নোবেল তার দলিলে লিখে যাননি, তো এটা কখনোই নোবেল পুরস্কার হতে পারে না। তিনি যে 5টি বিষয়কে যুক্ত করে অন্তর্ভুক্ত করেছিলেন তার বাইরে নোবেলটা কখনোই আলফ্রেড নোবেলের যে দলিল অনুযায়ী সেটি নোবেল হিসাবে মনোনীত করতে রাজি নন পিটার নোবেল, তার পরবর্তী বংশধর। এবং তিনি বলেছেন এটি অপব্যবহার করা হচ্ছে আমাদের পরিবারের নামকে। তর্ক বিতর্ক আছে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু অনেকেই জানতেন না যে কেন বারবার অমর্ত্য সেনকে বলা হয় যে তিনি নোবেল প্রাপক নন। বা তাহলে একইভাবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনিও অর্থনীতির জন্যই পেয়েছেন, তাহলেও কিন্তু সেটা মেমোরি অফ নোবেলে চলে যাচ্ছে, আলফ্রেড নোবেলে। এ বিষয়ে আপনাদের মতামত, চিন্তাভাবনা এবং সঠিক তথ্য দিয়ে যদি আপনারা উপকৃত করেন তাতে অবশ্যই অপেক্ষায় থাকলাম, কারণ আমিও ভুল জানতে পারি, ভুল বলতে পারি। আপনারা যদি সে ব্যাপারে পথ দেখান, অপেক্ষায় থাকলাম। এবং সেই সঙ্গে সঙ্গে এটুকু অন্তত বলবো যে মানুষগুলো এই পুরস্কারের জন্য তারা পুরস্কৃত হয়েছেন, মনোনীত হয়েছেন, তারা কেউ সাধারণ মানুষ নন। তারা অবশ্যই একটা আলাদা নিজেদের অস্তিত্ব এই বিশ্বের বুকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই তাদের নিয়ে যাই বলা হোক না কেন, নোবেল নিয়ে যাই বলা হোক না কেন, তাদের মেধা নিয়ে, তাদের প্রতিভা নিয়ে হয়তো কিছু বলার নেই। আনকাট রাতের গল্প আজকের মতো এইটুকুই। আগামী পর্বে আবার অন্য কোনো বিষয় আর তার পেছনে লুকিয়ে থাকা রহস্য বা অজানা কথা নিয়ে আবার উপস্থিত হব আমি, অমিতাভ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।